হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিদ্যাবিতান কোচিং সেন্টার ডিজিটাল ক্লাসেস। আমি অয়ন ঘোষ, তোমাদের বিজ্ঞানের শিক্ষক। আজ আমরা ক্লাস নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় বল ও গতির চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই এই ভিডিওটা একটা সিরিজে হবে, পরপর কতগুলি ধাপে ধাপে ভিডিওটা বানাবো। আজকে আমরা বিভিন্ন রকমের গতির কথা আমরা জানবো। ঠিক আছে, আর স্থিতি কী, গতি কী, এগুলো সম্বন্ধে জানবো। চলো শুরু করা যাক। দেখো, প্রথম হচ্ছে স্থিতি। স্থিতি কী জিনিস? সময়ের সাপেক্ষে যদি কোনো বস্তু স্থান পরিবর্তন না করে তবে তাকে স্থির বস্তু বলে। যদি কোনো বস্তু সময়ের সাপেক্ষে যদি স্থান পরিবর্তন না করে, স্থান যদি পরিবর্তন না করে, একটা বস্তু এই পজিশনে ছিল, কিছুক্ষণ পরেও সেই একই পজিশনে আছে, তখন সেই বস্তুটাকে আমরা কি বলবো? স্থির বস্তু বলবো। ঠিক আছে, আর এই যে বস্তুটার অবস্থা, এই অবস্থাটাকেই আমরা বলবো স্থিতি। ঠিক আছে, আবার কি মোশন, গতি কি? সময়ের সাপেক্ষে। সময়ের সাপেক্ষে যদি বস্তুটা স্থান থেকে এখানে এলো, স্থান যদি পরিবর্তন করে, তাহলে তখন তাকে আমরা কি বলবো? গতিশীল বস্তু। এই বস্তুটা কীরকম গতি বস্তু? গতিশীল, মানে সময়ের সাপেক্ষে সে স্থান পরিবর্তন করছে। এই পজিশনে ছিল, এখান থেকে এখানে গেল, এবং এই যে অবস্থাটা হলো, এই অবস্থাটাকে আমরা কি বলবো? বলবো গতি। ঠিক আছে, এবার নির্দেশতন্ত্র কি? কোনো কিছু বস্তু গতিতে আছে বা স্থিতিতে আছে বা কোনো অবস্থান বোঝাতে আমাদের নির্দেশতন্ত্রের প্রয়োজন পড়ে। মনে করো, তুমি তোমার বন্ধুকে ফোন করলে, বা বন্ধু তোমাকে ফোন করলো, জিজ্ঞেস করলো তুমি কোথায় আছো, তখন তুমি বললে আমি বাড়িতে আছি। তাহলে তোমার অবস্থান কোথায়? বাড়ির সাপেক্ষে তোমার অবস্থান তুমি বললে। যদি বাড়ির সাপেক্ষে না বলতে, কোনো সাপেক্ষে যদি না বলতে যে কোথায় অবস্থান, তুমি নিজের অবস্থান বলতেই পারতে না। তাহলে কি আমার একটা নির্দেশতন্ত্রের প্রয়োজন পড়ে। নির্দেশতন্ত্রের সাপেক্ষে আমরা নিজের অবস্থানের কথা বলি। ঠিক আছে, এবার দেখো যে গতি, এবার নির্দেশতন্ত্র বিভিন্ন রকমভাবে বোঝানো যায়। এখন আমরা 9-এর অঙ্কে চ্যাপ্টারে আছে স্থানাঙ্ক জ্যামিতিতে, কোনো একটা বলি না যে একটা বিন্দুর স্থানাঙ্ক বলি, তখন আমরা বলি যে এক্স অক্ষ থেকে এত দূরে এবং ওয়াই অক্ষ থেকে এত দূরে আমার বিন্দুটার অবস্থান। এখানেও তো আমার সাপেক্ষের প্রয়োজন পড়ছে, ঠিক না? সেরকম করে কোনো একটা বস্তু গতিতে আছে না স্থিতিতে আছে, সেই বোঝার জন্য আমাদের কিন্তু নির্দেশতন্ত্রের প্রয়োজন পড়ে। তুমি রাস্তা দাঁড়িয়ে আছো, দেখলে তোমার বন্ধু বাইক নিয়ে গেল, তাহলে তোমার সাপেক্ষে তোমার বন্ধুর কীরকম অবস্থা আছে? গতিতে অবস্থা আছে। আর তোমার বন্ধুর সাপেক্ষে তুমি স্থিতিতে আছো। ঠিক আছে, তাই একজনের সাপেক্ষে আর একজনকে গতিতে না স্থিতিতে সেটা বোঝানো যাচ্ছে। এবার তুমি ট্রেনে করে যখন যাচ্ছ, তখন যদি জানলা দিয়ে দেখো, তুমি দেখতে পাবে যে গাছগুলো যেন যাচ্ছে, কিন্তু যদি গাছের সাপেক্ষে তুমি কিন্তু গতিশীল, বা এরকমভাবে ভাবো তুমি প্ল্যাটফর্মে কেউ দাঁড়িয়ে আছে, তুমি ট্রেন যেতে দেখলে, মানে তোমার সাপেক্ষে কিন্তু ট্রেনটা গতিশীল। ঠিক আছে, আর ট্রেনের সাপেক্ষে তুমি কিন্তু স্থিতিশীল। ঠিক আছে, একে বলছে নির্দেশতন্ত্র। এবার একটা জিনিস টার্ম হয়, সেটা হচ্ছে চরম। পৃথিবীতে বা বিশ্ব ব্রহ্মাণ্ডে চরম স্থিতি বা চরম গতি বলে কিছু হয় না। ঠিক আছে, অ্যাবসোলিউট রেস্ট বা অ্যাবসোলিউট মোশন বলে কিছু হয় না। তুমি বললে যে আমি বললাম আমি এখানে স্থির অবস্থায় আছি, ঠিক আছে, কিন্তু তুমি যদি ভেবে দেখো, বা ঘর বাড়ি পাহাড় পর্বত যা কিছু আছে সব স্থির আছে, স্থির বস্তু। কিন্তু যদি তুমি ভেবে দেখো যে আমি নিজেকে স্থির বলছি, কিন্তু আমি তো পৃথিবীর ওপরে অবস্থিত, আমি পৃথিবীর ওপরে আছি, একটা অবস্থান করছি, কিন্তু পৃথিবী তো স্থির নেই। পৃথিবী তো সূর্যের চারিদিকে ঘুরছে, ঠিক আছে, তাহলে আমি কি করে তাহলে স্থির হলাম? আবার তুমি একটা জিনিস বুঝবে, যেমন আগেটা একটু বলা দরকার ছিল, নির্দেশতন্ত্র কি বুঝবে। হ্যাঁ, আর একটা জিনিস যে অ্যাবসোলিউট রেস্ট কীরকম হয়। আমরা সূর্যকে কিন্তু দেখতে পাই যে সূর্য সকালে পূর্ব দিকে উঠলো, পশ্চিম দিকে অস্ত গেল। তাহলে আমার সাপেক্ষে মনে হচ্ছে যেন সূর্য গতিশীল। ঠিক আছে, আবার সূর্যতে যদি আমরা যেতে পারতাম, সূর্য থেকে যদি পৃথিবী দেখতাম, পৃথিবীকেও গতিশীল মনে হতো। ঠিক আছে, তাহলে একটার সাপেক্ষে একটা গতিশীল। আর এই যে কথাটা বললাম যে আমি তো নিজেকে ঘর বাড়িগুলো আমরা স্থির অবস্থায় দেখছি, কিন্তু ঘর বাড়ি তো পৃথিবীর ওপরে অবস্থিত এবং পৃথিবী তো সূর্যের চারিদিকে ঘুরছে, তাহলে সে ঘর বাড়ি কী করে স্থির হতে পারে? তাহলে চরম স্থির বলে কিছু হয় না। আবার যদি আমরা বলি যে সূর্য স্থির, তাও কিন্তু নয়। সূর্য কিন্তু এই গ্যালাক্সির চারিদিকে, মিল্কি ওয়ে গ্যালাক্সিকে কেন্দ্র চারিদিকে কিন্তু সূর্য ঘুরছে। ঠিক আছে, আবার চরম গতি কি? যদি এমন একটা আমি বস্তু খুঁজে পেতাম বিশ্ব ব্রহ্মাণ্ডে যেটা চরম স্থিতিশীল হতো, সেইখান থেকে যে আমাদের বস্তুগুলো গতি দেখতে পেতাম, সেটাই তখন আমরা বলতাম কি? চরম গতি, অ্যাবসোলিউট মোশন। ঠিক আছে,
এবার এই যদি এগুলো বুঝে যাও তাহলে এইখানে এসো কি বলছে, বিভিন্ন ধরনের গতি, ডিফারেন্ট কাইন্ড অফ মোশন। তাহলে কি হবে, গতি কিন্তু বিভিন্ন রকম হতে পারে, দু একটা বইয়ে আলাদা রকম দেওয়া থাকে, এইভাবে পড়বে দেখবে আমার সুবিধা হবে। কি গতি কিন্তু 4 ধরনের আমি করেছি, কি হলো কোনো কোনো জায়গায় এই ভাগগুলো করে দেওয়া নেই, এবার রৈখিক গতি বলে দেওয়া আছে। তো এইভাবে দেখবে চলন গতি, আবর্তন গতি, মিশ্র গতি আর সরল দোল গতি, ঠিক আছে। এবার চলন গতিটা কি, যদি কোনো বস্তু এই রূপে হয়, বস্তুর গতি, যদি কোনো বস্তুর গতি এই রূপে হয় যে বস্তু মধ্যস্থ কোনো দুটি কণার সংযোজী সরলরেখা বরাবর সমান্তরাল হয়, গতিটা কিরকম হবে বলছে, কোনো একটা বস্তু আছে, ঠিক আছে, বস্তুর দুটো আমি বিন্দু দিয়ে দিলাম, বস্তু মধ্যস্থ দুটি বিন্দু, সেই বস্তুটা এখান থেকে সময় সাপেক্ষে এখানে এলো, ঠিক আছে। তাহলেও বলছে যে এদের যে সংযোজী সরলরেখা হবে তারা একে অপরের সমান্তরাল হবে। এই বিন্দু মনে করো বি বিন্দু, এটা এ ড্যাশ বিন্দু, এটা যদি বি ড্যাশ বিন্দু হয়, এইখানটাতে এ ড্যাশ থেকে বি ড্যাশের যে দূরত্বটা আর এ ড্যাশ থেকে বি ড্যাশের দূরত্বটাও সমান হবে, আর এরাই রেখা দুটো সমান্তরাল হবে। আবার এদিকেও যদি আমরা সংযোগ করি এ ড্যাশ আর বি ড্যাশ, সেই রেখা দুটো কিন্তু সমান্তরাল হবে, ঠিক আছে। এবার এই গতিটাকে চলন গতিটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে সরল চলন গতি আর বক্র চলন গতি। এই চলন গতি যদি কোনো সরল রেখা বরাবর হয়, এই যে বস্তুটা ছিল এখান থেকে এখানে যাচ্ছে, ঠিক আছে, সরল রেখা বরাবর যদি হয় তখন তাকে আমরা বলবো সরল চলন গতি। এখানে একটা 3 রকম অবস্থানে দেওয়া হয়েছে, একটাই বস্তু বিভিন্ন স্থানে গিয়েছে, সরল রেখা বরাবর গিয়েছে, এ বি আর সি 3টে বিন্দু দিলাম, সেখানে সমস্থান করলো এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ, তাহলে এ ড্যাশ আর এ ডাবল ড্যাশ, বি ড্যাশ বি ডাবল ড্যাশ, এটা কিন্তু সমান্তরাল হবে আর একটা রেখা বরাবর তারা গিয়েছে, ঠিক আছে। আবার যদি এইভাবে করা হয় এইটাও কিন্তু রেখাগুলো কিন্তু নিজেদের মধ্যে সমান্তরাল হবে, সমানও হবে সমান্তরাল হবে। আর বক্র চলন গতি কি, যে আমি বললাম না বস্তুটা গিয়েছে কিন্তু সরল রেখা বরাবর যায়নি, একটু কার্ভ করে গিয়েছে, একটু বেঁকে গিয়েছে, তাহলে কি হবে, তখন তাকে বলবো বক্র চলন গতি। বস্তু চলন গতি যদি বক্র পথে সম্পাদিত হয় তবে তাকে বক্র চলন গতি বলছে। তাহলে কি হলো, এখানেও কিন্তু সেই একই এই সমান্তরাল এই একই নিয়ম মেনে চলবে, এই রেখা দুটোও কিন্তু সমান দূরত্বে এবং সমান্তরাল হবে এবং তাদের মধ্যে এটাও কিন্তু সমান্তরালই হবে। এমন নয় যে বস্তু মধ্যস্থ বিন্দুর যে অবস্থানের পরিবর্তন হয়ে যাবে, মানে বস্তু এখানে ছিল এখানে হয়ে যাবে বা পরবর্তীকালে এখানে হবে না, এরকম হবে না, ঠিক আছে, অবস্থান একই থাকবে। আর তারা কি হবে, যদি সরলরেখী হয় তাহলে এইগুলো সমান্তরাল হবে আর সমান হবে, ঠিক আছে। এবার বললাম যে আবর্তন গতি, আবর্তন মানে ঘুরছে, জানো আমরা, তাহলে আবর্তন গতি যদি দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কি আবর্তন গতি মানে সে রোটেশন মোশন আছে, মানে সে ঘুরছে, ঠিক আছে, সে এইভাবে ঘুরতে পারে আবার এইভাবেও ঘুরতে পারে। তাহলে যে বৃত্তীয় গতি কীরকম, যদি কোনো বস্তু কোনো বিন্দুকে কেন্দ্র করে তার চারিদিকে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করে তবে তাকে বৃত্তীয় গতি বলে। এই গতিটা কীরকম টাইপের হয়, পৃথিবীর গতির মতন ব্যাপার, বা এরকম দেখো, আমি যদি এরকমভাবে দেখি তাহলে পেনটাকে এটাকে যদি ঘোরায়, তাহলে দেখো আমি যদি এটাকে পেনটাকে এভাবে ঘোরাই, তাহলে দেখো একটা বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে পেনটি ঘুরছে, ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তীয় গতি। বলছি যদি কোনো বস্তু কোনো বিন্দুকে কেন্দ্র করে, এখানে বিন্দুকে কেন্দ্র করে ঘুরছিল না, এই বিন্দুকে কেন্দ্র করেই তো ঘুরছিল, ঠিক না, বিন্দুকে কেন্দ্র করে তার চারিদিকে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করলে তাকে বৃত্তীয় গতি বলে। যদি এভাবে বোঝা যায় সূর্য আছে, সূর্যের চারিদিকে পৃথিবী বৃত্তাকার পথে ঘুরছে, ঠিক আছে, তাহলে সূর্যকে যদি একটা বিন্দু হিসাবে ধরা হয় তাহলে এটা কি চারিদিকে একটা ঘুরছে, তাহলে এটা হচ্ছে বৃত্তীয় গতি। এবার ঘূর্ণন গতি কি, ঘূর্ণন গতি কিন্তু কি করবে না, সংজ্ঞাটা দেখো, যদি কোনো বস্তু তার নিজের অক্ষ বরাবর প্রদক্ষিণ করে, অক্ষ বরাবর প্রদক্ষিণ মানে নিজেই নিজের অক্ষ বরাবর এইভাবে ঘুরছে, অক্ষ বরাবর যদি
প্রদক্ষিণ করে, অর্থাৎ বস্তুটি কেবলমাত্র দিক পরিবর্তন করে। এখানে দেখো কিন্তু বস্তুটি দিক পরিবর্তন করছে, অবস্থানের পরিবর্তন করছে না। এভাবে যে রেখে দিই, এভাবে ঘুরছে, মানে কি এই দেখো এই লেখাটা এখানে ছিল, এদিকে ঘুরে এদিকে হলো, দিক পরিবর্তন করলো, কিন্তু বস্তুটা কিন্তু এইভাবে গেল না। ঠিক আছে, যেখানে আছে সেই পজিশনে স্থির থেকে অবস্থানের পরিবর্তন করছে না, শুধু দিক পরিবর্তন করছে। তাহলে কি হবে, অক্ষ বরাবর ঘুরছে, এর কেন্দ্র অক্ষ বরাবর ঘুরছে। তাহলে এটা হচ্ছে ঘূর্ণন গতি। এবার মিশ্র গতি কি? মিশ্র গতি বলছে যদি কোনো, আরেকটা কি মিশ্র গতি, যদি কোনো বস্তুর একসাথে চলন গতি ও ঘূর্ণন গতি বর্তমান থাকে, যদি কোনো বস্তুর একসাথে চলন গতি ও ঘূর্ণন গতি বর্তমান থাকে, তবে বস্তুটির গতিকে কি বলছে? মিশ্র গতি বলছে। আমার সাইকেল, তুমি সাইকেল নিয়ে যাচ্ছ, সাইকেল নিয়ে যাচ্ছ, তাহলে সাইকেলটা তো ঘুরছে, একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে, আর ঘুরতে ঘুরতে কি হচ্ছে? এগিয়ে যাচ্ছে। তাহলে একসাথে তার দু রকম গতি হচ্ছে, তার মধ্যে ঘূর্ণন গতিও হচ্ছে, আবার কি হচ্ছে, তার মধ্যে বস্তুটার ঘূর্ণন গতি, একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে, আবার এগিয়েও যাচ্ছে। তাহলে কি হলো, মিশ্র গতি সমান আমরা বলতে পারি, মিশ্র গতি সমান আমরা বলতে পারি যে ঘূর্ণন গতি যুক্ত রৈখিক গতি, রৈখিক গতি বা চলন গতি, বা কি চলন গতি, চলন গতি। ঠিক আছে, তা রৈখিক গতি বা চলন গতি, এই দুটো গতি যখন একসাথে হবে তখন তাহলে মিশ্র গতি বলছে, মানে ঘুরতে ঘুরতে এগিয়ে যাচ্ছে। পৃথিবী গতিও আমরা বলতে পারি, পৃথিবী তো নিজের অক্ষ বরাবর ঘুরছে, এবং ঘুরতে ঘুরতে বার্ষিক গতি যেটা, ঘুরতে ঘুরতে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, তাহলে এই ধরনের গতিও কিন্তু মিশ্র গতি। এবার বললাম সরল দোল গতি। সরল দোল গতি কি? পেন্ডুলাম দেখেছ, এখানে একটা যদি ঝোলানো থাকে দড়ি হিসাবে, তাহলে এভাবে যদি ঝোলানো থাকে দড়িতে, তাহলে বস্তুটা একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে। তাহলে বুঝতে পারো, দেখো পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তুর গতির অভিমুখ একই সরল রেখা বরাবর মধ্যবিন্দুগামী হয়, মধ্যবিন্দুগামী হয়, তবে যে প্রকার গতির সৃষ্টি হয় তবে তাকে সরল দোলগতি বলে। এইভাবে একটা রেখা বরাবর তারা যাচ্ছে, আর মধ্যবিন্দুগামী হচ্ছে সব সময়। কি হলো, এখান থেকে যদি আমি একটা বস্তু হয়ে ঝুলিয়ে দিই, সে এদিক ওদিক করবে, এদিকে গেল, আবার একবার এদিকে আসবে। ঠিক আছে, তাহলে একটা রেখা বরাবর হচ্ছে, আর মধ্যবিন্দুগামী, সবসময় মধ্যবিন্দুগামী হচ্ছে। ঠিক আছে, এই ধরনের গতিকে বলছি আমরা কি? সরল দোল গতি। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমরা গতির সমীকরণ নিয়ে আলোচনা করব। গতির সমীকরণ, সরণ দ্রুতি, বেগ, এইগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকের মতো ভিডিও এইটুকুই।